এই শুনছো, বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? এত বৃষ্টিতে কাজে না গেলে হয় না গো। আরে দেখতেই তো পাচ্ছ আমার কাঁধে নাগল, নাগল কাঁধে মাঠে ছাড়া কোথায় যাব বলো তো? মাঠে না গেলে চলবে? সময় মতো ধানের চারা রোপণ করতে হবে তো। মাঠের চিন্তা তোমার আছে, কিন্তু তোমার ঘরের চিন্তা নেই। তোমার মেয়ের কাণ্ডটা দেখেছো? তোমার মেয়েকে নিয়ে না আমি আর পারছি না। এমন মেয়ে ঘরে থাকা মানে শান্তি নষ্ট করা। মিতুল আবার কি করলো? কি করেনি সেটা বলো। আজকে তো স্কুলেও যায়নি। স্কুলে যায়নি ভালো কথা, বাড়িতে তো আমাকে একটু কাজে সাহায্য করতে পারে না? সে তো সেটাও করবে না। এভাবে চললে ও কোনোদিন মানুষ হবে? মিতুল কাজকর্ম ঠিক মতো পারে না বলে করতে চায় না। কিছু করতে গেলেই তুমি ওর উপর রাগ করো, এই জন্য ও বাড়ির কাজ করে না। তুমি ওর হয়ে একদম কথা বলবে না তো। ক্লাসে দুবার ফেল করেছে, ওর জন্য তুমি পাড়াতে মুখও দেখাতে পারি না। লজ্জায় আমার মাথা কাটা যায় একদম। সবাই তো পড়াশোনায় ভালো হয় না। মিতুল পড়াশোনায় খারাপ, তাতে কি হয়েছে? আমাদের সুমি তো পড়াশোনায় অনেক ভালো। সুমিকে কি তুমি কখনো নিজের মেয়ে বলে মনে করো? তোমার কাছে তো ওই মেয়ে বলতে মিতুলি। তুমি এত কথা বলো কেন বলো তো? আমার কাছে আমার দুই মেয়েই সমান। আরে মিতুলের আমি ছাড়া কেউ নেই। আরে আমি যদি ওর থেকে দূরে দূরে থাকি তাহলে ও বাঁচবে কি করে বলো তো? তুমি তো ওকে দেখতেই পারো না। আমি ওকে দেখতে পারি না? তুমি বলতে পারলে এই কথাটা? তোমার সাথে আমার বকবক করতে ভালো লাগছে না। আমি মাঠে যাচ্ছি। আচ্ছা মৃদুল, আজকে আমরা ইতিহাস পড়বো। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। বলো তো, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি কয়েক সেকেন্ডের মধ্যেই দিতে পারবো। স্যার, পলাশির যুদ্ধ পলাশির মেলায় হয়েছিল। পলাশির মেলায়? এখন বুঝতে পারছি তুমি দুবার ক্লাস 9-এ ফেল কেন মেরেছো। ওই যুদ্ধে সবাই লাঠি নিয়ে মারামারি করেছিল, তাই না স্যার? আমি ছোটবেলায় বাবার সাথে পলাশির মেলা কত গিয়েছি। মেলা না যুদ্ধ? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। এবার বলো কি হয়েছিল? স্যার, ওই যে পলাশি গ্রামের চেয়ারম্যানের সাথে পাশের গ্রামের মেম্বারের মারামারিও হয়েছিল। আয় সৃষ্টিকর্তা, এই মেয়েকে আমি কেমন করে পড়াবো? এ বাবা, দেশের নাম করা মাস্টার এসে পড়ালেও তো মেয়ের পড়াশোনা হবে না। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, বিশ্বাসঘাতক বলতে কি বোঝায়? বিশ্বাস করে না যে, তাকেই তো বিশ্বাসঘাতক বলে। ওরে বাবা, এই মেয়েকে পড়ানো আমার পক্ষে সম্ভব না। এর মাথায় তো কিছুই নেই রে বাবা। স্যার, আপনি চলে যাবেন না। আমি তো চেষ্টা করি যাতে পরীক্ষায় ভালো করতে পারি। সত্যি বলতে মা মারা যাওয়ার পর থেকে আমার মাথায় সমস্যা হয়েছিল, তাই কিচ্ছু মনে রাখতে পারি না। বুঝতে পেরেছি। তোমার একটা কথা বলি, কোনো কিছু না জানা অপরাধ না, কিন্তু না জেনে সেটা সম্পর্কে ভুলভাল বলা ঠিক না। আজকে থেকে আমি তোমাকে যেভাবে পড়াবো তুমি সেইভাবেই পড়বে, তাহলে ওর পরীক্ষা নিশ্চিত পাশ করতে পারবে। স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই পড়াশোনা করব। এখন থেকে আমি আর ফাঁকি দিব না। 9-এর ফাইনাল পরীক্ষা 3 মাস আছে। এই 3 মাসে সব পড়া শেষ করব। তাড়াতাড়ি খেয়ে নে মা, কেউ যেন আবার না দেখে ফেলে। তুই পড়াশোনায় ভালো, এই জন্য তো তোকে ভালো ভালো খাবার খেতে দিই। কিন্তু মা, মিতুল দিদি যে এবার ক্লাস 9-এ পাশ করেছে, স্কুলে পড়াশোনাও নাকি ভালো করছে। হঠাৎ করে পড়াশোনা এত ভালো করে কেমন করে করছে ও? ওই যে তোর বাবা একজন মাস্টার রেখেছে। আমার মনে হয় রতন মাস্টারের জন্য মিতুল পড়াশোনা ভালো করছে। ও মাস্টারকে এ বাড়িতে আসা বন্ধ করতে হবে। কেমন করে বন্ধ করবে? বাবা জানতে পারলে তো খুব রাগ করবে। দরকার হলে আমিও ওই মাস্টারের কাছে পড়বো। না না, আমি তোকে ওর কাছে পড়াবো না। স্কুলের সবচেয়ে ভালো শিক্ষক দিয়ে তোকে পড়াবো। এখন খেয়ে দেখিনি, তোর বাবার আসার সময় হয়ে গেছে। ও মা, আমাকে আর এক টুকরো মাংস দাও। মাংসটা খেতে খুব মজা হয়েছে। আচ্ছা মা, তুমি মাংস কোথায় পেয়েছো? বাবা তো আজকে মাংস কিনেনি। তোর বিমলা কাকিমা রান্না করে দিয়ে গেছে। যখন দিয়ে গেছিল কেউ দেখেনি। আমি মাংস লুকিয়ে রেখেছিলাম। মিতুল নদীতে স্নান করতে গেছে আর তোর বাবাও বাড়িতে নেই। তুই এই সুযোগে খেয়ে নে। মা, এত মাংস আমি একা খেতে পারবো না। যেটুকু আছে তুমি খেয়ে নাও। তাড়াতাড়ি খাও না মা, নইলে বাবা আসলে খেতে পারবে না। ঠিকই বলেছিস, যেটুকু আছে আমি খেয়ে নি। আর শোন মা, ওই রতন মাস্টারকে এই বাড়ি থেকে কিছু তাড়াতে হবে। আচ্ছা মা, তাই হবে।
তোমার পড়াশোনায় উন্নতি হয়েছে, আমার খুবই ভালো লাগছে। নাহলে মাস্টার হিসাবে আমার বদনাম হয়ে যেত। স্যার, আমার এই উন্নতির পেছনে আপনার অবদান অনেক। আপনার জন্যই আমি 9-এ পাশ করতে পেরেছি। দেখছো ওই পুকুরে কত কচুরি পানা হয়েছে? আরে কচুরি পানা মাছের খাবার ছাড়াও অন্য কাজে ব্যবহার করা যায়। কচুরি পানা শুকিয়ে ঝুড়ি বানানো যায়। সত্যি স্যার, তাহলে আমি কচুরিপানা শুকিয়ে ঝুড়ি বানানো নিজে কিছু করতে চাই স্যার। আমি পড়াশোনায় ভালো না, আবার বাড়ির কাজও ঠিকমতো পারি না। একটা কিছু করতে পারলে সবাই আমায় ভালো বলবে। নিজে কিছু করবার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। আমি তোমাকে শিখিয়ে দেব কেমন করে কচুরি পানা দিয়ে ঝুড়ি বানাতে হয়, ঠিক আছে? স্যার, ওই সামনে বিমলা কাকিমার বাড়ি। কাকিমা আমাকে দেখা করতে বলেছিল। আমি একবার যাই, দেখা করে আসি। আমিও যাই বাড়ির দিকে। আরে কাকিমা, আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। তুমি খবর দিয়েছিলে তাই দেখা করতে যাচ্ছি। এই নে, এর মধ্যে পাকা তেঁতুল আছে, তেঁতুলের চাটনি করে খাস। শোন, গতকাল মাংস রান্না করে দিয়ে এসেছিলাম, খেতে কেমন হয়েছিল? আমি তো জানি না, আমি তো মাংস খাইনি। গতকাল দুপুরে আলু সেদ্ধ আর ডাল ভাত খেয়েছি, রাতেও তাই। বুঝতে পেরেছি, তোর ছোট মা তোকে খেতে দেয়নি। এবার থেকে কিছু দিলে তোর কাছেই দেব, নইলে তোকে আর দেবেও না তোর মা। আমাকে তো দেয়, গতকাল হয়তো মনে ছিল না তাই দেয়নি। আচ্ছা কাকিমা, আমি বাড়ি গেলাম। আচ্ছা যা। তোমার পাগলামি দেখে না আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। যেমন মেয়ে তেমন তার বাপ। মিতুলের কথা শুনে তুমি কচুরি পানা শুকোতে দিচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মিতুল একটা ভালো কাজ করতে চাইছে, বাবা হিসেবে ওকে সাহায্য করা আমার দায়িত্ব। আমি অনেক জায়গায় দেখেছি কচুরি পানা শুকিয়ে ঘরের জিনিসপত্র তৈরি করতে। মিতুরও যদি কচুরি পানা দিয়ে ব্যবসা করতে চায় তাহলে সমস্যাটা কি? তোমার মেয়ের দ্বারা তো কিছু হবে বলে আমার মনেও হয় না। ঠিক মতো যে ঘরের কাজ করতে পারে না, সে এবার কচুরি পানা দিয়ে ব্যবসা করবে? হাহ, তুমি আমাকে হাসালে। তোমার যত খুশি তত হাসো, বুঝলে? মন খুলে হাসো। তুমি আমার সঙ্গে মজা করছো? আমি বলে দিলাম, তোমার এই কষ্ট কিন্তু বৃথা যাবে। গেলে যাবে, তাতে তোমার কি? মিতুল কিছু না পারলেও চেষ্টা করে, আর সুমি কি করে? ওকে তো তুমি মাথায় করে রেখেছো। সুমির মতো মেয়েকে না মাথায় করে রাখে। পড়াশোনায় ভালো, সুমি অনেক নাম করবে। সে দেখা যাবে কত নাম করে তোমার মেয়ে। তুমি এখান থেকে যাবে নাকি এখানে আমার কাজের সমস্যা করবে? তোমার জন্য আমি ঠিকমতো কাজ করতে পারছি না। সুমি কি শুধু আমার মেয়ে? তোমার আচরণে মনে হয় একমাত্র মিতুলই তোমার মেয়ে। এটা তোমার কাছে মনে হতে পারে। একটা কথা মনে রেখো, দুই মেয়েকে আমি সমান চোখে দেখি, কিন্তু তুমি চোখে সব সময় উল্টো দেখো। পূজা, দয়া করে আমাকে একটু কাজ করতে দাও তো। আচ্ছা বাবা, যাচ্ছি। স্যার, মিতুল দিদি বাড়িতে নেই, আপনি এসে বসুন, একটু পরেই চলে আসবে। কোথায় গেছে? আমি রোজ ওই সময় ওকে পড়াতে আসি, ও তো কোনোদিন পড়া বাদ দিয়ে কোথাও যায় না। কচুরি পানা দিয়ে চুড়ি বানিয়ে হাটে বিক্রি করতে গেছে। যাওয়ার সময় বলে গেছে দ্রুতই চলে আসবে। আপনি একটু অপেক্ষা করুন। আজকে আমি চলে যাই, কখন আসবে তার ঠিক নেই। সুমি, আমি আজকে আসি, বুঝলে? স্যার, আপনি কোথায় যাবেন? থাকুন না। এই দেখুন, আপনার জন্য চা আর নাস্তা করে রেখেছি, আপনি বসে বসে নাস্তা করুন। আমি কিছু খাবো না, অসময়ে আমার কিছু খাবার অভ্যেস নেই। একদিন খেলে কিচ্ছু হয় না, এত করে বলছি যখন একটু খান না। মা, তাড়াতাড়ি এইদিকে এসো, দেখো রতন মাস্টার অজ্ঞান হয়ে গেছে। ঠিক মতো কাজটা তাহলে করতে পেরেছিস, খুব ভালো হয়েছে। মিতুল ও অজ্ঞান হয়ে পড়ে আছে, ও যেভাবে আছে থাক, ওর একটা ব্যবস্থা করতে হবে। যা করার তাড়াতাড়ি করতে হবে, কেউ দেখে ফেললে বিপদে পড়তে পারি। কেউ দেখবে না। তোর বাবা গেছে মিতুলের কচুরি পানা দিয়ে বানানো ঝুড়ি বিক্রি করতে। আসতে রাত হয়ে যাবে, যা করার তোর বাবা আসার আগেই করতে হবে। করবোটা কি মা? একটা কাজ করা যেতে পারে, বস্তায় ভরে সামনের পুকুরে ফেলে দিলে হয়, একবারে জীবনের মতো শেষ হয়ে যাবে। ঠিক বলেছিস, তার আমি বস্তা নিয়ে আসি। বাবা, দুদিন ধরে স্যার পড়াতে আসছে না। স্যারের কি শরীর খারাপ করেছে? স্যার তো কোনোদিন এমনটা করে না। ঝুড়ি বিক্রি শেষ করে আমি তোর স্যারের বাড়ি গিয়ে খোঁজ নেব। হঠাৎ মানে রতন হঠাৎ করে আসছে না কেন বুঝতে পারছি না।
সেদিন দুপুরে আমার খুব ঘুম পেয়েছিল। আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি রাত 8টা বাজে। সুমি বলছিল স্যার নাকি এসে আমাকে অনেকবার ডেকেছে, আমি নাকি ঘুম থেকে উঠিনি। তুই সারাদিন অনেক ব্যস্ত থাকিস তো, তাই হয়তো সেদিন একটু গভীরভাবে ঘুমিয়েছিলিস। কি সুন্দর ঝুড়ি! কিরে মিতুল, এই সব ঝুড়ি কি তুই নিজের হাতে তৈরি করেছিস? ঝুড়ির দাম কত রে? কাকিমা, আমি প্রতিটা ঝুড়ি 100 টাকা করে বিক্রি করছি। তুমি নিলে 80 টাকা করে দেব। তুমি তো আমার নিজের লোক, নিজের লোকের কাছ থেকে সবসময় টাকা কম নিতে হয়। নিজের লোক বলে কি কম নিলে হবে? ব্যবসায় লাভ লোকসান বলে তো একটা কথা আছে। আমাকে ওই ঝুড়ি দে আর এই নে 80 টাকা। আমি ভেবেছিলাম বিক্রি হবে না, কিন্তু কয়েকদিনে ভালোই ঝুড়ি বিক্রি হয়েছে। তোমারটা দিয়ে আজকে মোট 5টা ঝুড়ি বিক্রি করেছি। ভালোই তো, আস্তে আস্তে আরো বৃদ্ধি পাবে। পারলে একটা দোকান দিতে পারিস। আস্তে আস্তে সব হবে কাকিমা। আমি এখন গেলাম। কিরে, তুই এখানে? মুখটা এমন শুকনো হয়ে আছে কেন? কিছু হয়েছে? মিতুলের সাথে কোনো ঝামেলা হয়েছে? তোকে যদি মিতুল কিছু বলে না, আমি তোকে ছাড়বো না। এত প্রশ্ন করলে আমি উত্তরটা দেব কি করে? মিতুল দিদির সাথে আমার কোনো ঝামেলা হয়নি। আমি রতন স্যারের কথা ভাবছি। তুমি বস্তা নিয়ে আসতে গিয়েছিলে, সেই সময় আমি ঘরে গিয়েছিলাম জল খেতে। এসে দেখি রতন স্যার নেই। তারপর থেকে রতন স্যার আর মিতুল দিদিকে পড়াতেও আসেনি। বাবা রতন স্যারের বাড়িতে গিয়েছিল, বাড়িতে নাকি কেউ নেই। আমিও ভাবছি রতন গেল কোথায়। যেখানেই যাক না কেন, লজ্জা থাকলে এই বাড়িতে আর কোনোদিন আসবে না। কিন্তু রতন স্যার যদি সবাইকে বলে দেয়, তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে মা। আমরা তো কেস খেয়ে যাব। তুই কি পাগল নাকি? রতন মাস্টার এইসব বলে কি নিজের আত্মসম্মান নষ্ট করবে? আমি ভাবছি অন্য কথা। তুমি আবার কি ভাবছো? মিতুল ব্যবসাটা খুব ভালোই করছে। ওর হাতে যখন অনেক টাকা পয়সা হবে তখন তো আমাদের দামই দেবে না। সুমি অনেক ছুরি তৈরি করে রেখেছে, সব পুড়িয়ে নষ্ট করে দেব। আমি কোনোদিন ওকে ভালো থাকতে দেব না। তোরা মা মেয়ে এখানে কি করছিস? মিতুলকে নিয়ে ষড়যন্ত্র? শোনো কাকিমা, তুমি না একদম ফালতু কথা বলবে না। মিতুলকে নিয়ে তোমার আদিক্ষেতা একটু বেশি। এত আদিক্ষেতা কিন্তু ভালো নয়। ওর মতো মেয়ের জন্য আদিক্ষেতা করতেই ভালো লাগে। আগে মনে করতাম ওর কোনো গুণ নেই, কিন্তু ও তো সর্বগুণী মেয়ে। কিছুদিন পর দেখবি ওকে নিয়ে গ্রামের মানুষ গর্ব করবে। মা, এখান থেকে চলো তো। বিমলা কাকিমার ভাও কথা শুনতে ভালো লাগছে না। বাবা, কোথায় তুমি? দেখে যাও, কি সর্বনাশ হয়ে গেছে। সব ঝুড়ি যেন কে পুড়িয়ে দিয়েছে। কে করলো এমন কাজ? হায় হায় রে মিতুল, তোর কপালটাই খারাপ। রতন মাস্টারের জন্য তো লেখাপড়াটা ভালো হচ্ছিল, হঠাৎ করে রতন মাস্টারও আশা বন্ধ করে দিল। আবার একটা ব্যবসা শুরু করলি, সেটাও শেষ হয়ে গেল। কেউ শয়তানি করে পুড়িয়ে দিয়েছে। আমি তো কারোর সাথে অন্যায় করিনি, আমার সাথে কেন এমন হচ্ছে? তোর সাথে আবার কে শয়তানি করবে? তুই শুধু শুধু সন্দেহ করছিস। পূজা, সত্যি করে বলো, তুমি আর সুমি মিতুলের ঝুড়ি পুড়িয়ে দিয়েছো কিনা বলো। কি সব বলছো তুমি? কোনোদিন কিছু হলেই তুমি আমার সুমির দোষ দাও। মিতুলের ক্ষতি করবার জন্য তোমরা ছাড়া তো এ বাড়িতে আর কেউ নেই। তাছাড়া ঝুড়িগুলো এমনি এমনি তো পুড়ে যায়নি। বাবা থাক না, আমি আবার নতুন করে শুরু করব। সব পুড়ে গেছে বলে আমি তো হাত গুটিয়ে বসে থাকবো না। এখন থেকে নতুন করে শুরু করব। হ্যাঁ রে মা, তুই আবার নতুন করে শুরু কর। আমি তোর সাথে আছি। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে তুই একদিন বড় ব্যবসায়ী হবি। লেখাপড়াটা ঠিক করে করতে হবে। আমি কথা দিলাম বাবা, আমি তোমার মুখ উজ্জ্বল করবই। তুই পারবি মা, তোর উপর আমার পূর্ণ ভরসা আছে। বাবা মেয়ের ঢং দেখলে বাঁচি না, শরীরটা জ্বলে যাচ্ছে। ঢং দেখতে তোমাকে কে বলেছে? তুমি এখান থেকে যাও। মিতুল মা, চল আমরা এখান থেকে যাই। কচুরি পানা তুলে শোকাতে হবে, চল। স্যার কেমন আছেন? আপনি এতদিন পড়াতে আসেননি কেন স্যার? কি বলো? আমার জরুরি কাজ আছে, তোমার সাথে কথা বলবার আমার সময় নেই। স্যার, আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? আমি কি অপরাধ করেছি? সেদিন তোমাদের বাড়ি গিয়ে আমি মৃত্যুর মুখে পড়েছিলাম। তুমি বাজারে গিয়েছিলে ঝুড়ি বিক্রি করতে। সেই সময় তোমার মা আর বোন খাবারের সাথে অজ্ঞান করা ওষুধ মিশিয়ে খাই দিয়েছিল। তারপর বস্তাবন্দি করে পুকুরে ফেলে দিতে চেয়েছিল। ভাগ্যিস আমার জ্ঞান ফিরে এসেছিল, নইলে আজকে হয়তো তোমার সাথে আমার দেখাই হতো না।
স্যার এই আপনি কি বলছেন? আপনার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার মা বোন আপনার সঙ্গে এমন করেছিল, তার জন্য আমি ক্ষমা চাইছি। তারপর থেকে আমি আর এই গ্রামে আসি না। আজকে একটা কাজে এসেছিলাম, কাজে এসে তোমার সাথে দেখা হয়ে গেল তাই। স্যার আমার সৎ মা আমার সাথে এমন করে কেন জানি না, উনি আমার উপর হিংসা করে। আপনার সাথে এমন করেছিল, তাই জন্য আপনি আমাকে আবার পড়াতে আসবেন স্যার। আমি কথা দিচ্ছি আপনার সাথে কেউ এমনটা করবে না। বাড়িতে আমার বয়স্ক বাবা মা আছে, আমি ছাড়া তাদের কেউ নেই। আমার যদি কিছু হয়ে যায় তারা তো বাঁচবে না। স্যার আমি যা ঝুড়ি তৈরি করেছিলাম সব পুড়ে গেছে, নতুন করে আবার শুরু করেছি। ব্যবসার পাশাপাশি আমি পড়াশোনাটাও ঠিকমতো করতে চাই। তোমার কথা ভেবে আমি তোমাকে আবার পড়ানো শুরু করব, কিন্তু ওরা যদি আমার সাথে পুনরায় একই ঘটনা ঘটায় তাহলে ওদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। তোমার মা বোন বলে আগের বার আমি ওদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু এবার ক্ষমা হবে না। আজকে তাহলে আমি আসি, কালকে তোমাকে পড়াতে আসবো। মিতুল, তুই এই সন্ধ্যেবেলা কচুরিপানা তুলছিস? তো ঠান্ডা লেগে যাবে। কি করবো কাকিমা, আমি কচুরিপানা দিয়ে যে সব ঝুড়ি তৈরি করে রেখেছিলাম সব কি যেন পুড়িয়ে দিয়েছে। কে আর দেবে? তোর সৎ মার বোন মিলেই পুড়িয়েছে। আমি তোর সাথে বলবো বলে মনে করেছিলাম, কিন্তু ভুলে গেছি। আমি বুঝতে পেরেছি, কিন্তু ওদের কিছু বলোনি। তুই বাড়ি যা, এই সন্ধ্যেবেলা কচুরিপানা তুলতে হবে না। দরকার হলে এখান থেকে আমি কচুরিপানা তুলে তোর বাড়িতে দিয়ে আসবো। আমি বাড়ি যাচ্ছি, তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ রে মা, আমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এত রাতে আমি কি করব? বাড়িতে তো জ্বরেরও ওষুধ নেই, এদিকে তোর বাবাও বাড়ি নেই। মা আমারও খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমি আর বাঁচবো না। এমন করে বলিস না মা, তোকে ছাড়া তো আমি মরে যাব। তোর কিছু হতে দেব না। এ কি, তোর মুখ থেকে এরকম গ্যাসলা বেরোচ্ছে কেন? মা গো, আমার যে পড়তে ইচ্ছা করছে না, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না মা। সুমির কি হয়েছে? সুমি তুই চিন্তা করিস না, আমি তোর কিচ্ছু হতে দিব না। মা, সুমিকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। এত রাতে কেমন করে হসপিটালে নিয়ে যাব? পাশের বাড়ির রফিক চাচার গাড়ি আছে, চাচাকে বললেই নিয়ে যাবে। আমি চাচার বাড়ি যাচ্ছি। কিন্তু আমার কাছে যে একটাও টাকা নেই, হসপিটালে গেলে তো টাকার দরকার। চুরি বিক্রি করা টাকা আমার কাছে আছে, টাকা নিয়ে চিন্তা করো না। আমি থাকতে এই বাড়িতে কারোর বিপদ হবে না। মিতুল দেখ, সুমি কত কষ্ট পাচ্ছে, ও আমাকে ছেড়ে চলে যাবে। সুমি কথা বল। মা তুমি কষ্ট পেও না, সুমির জ্বর একটু বেশি তাই এমন করছে। তুমি জলপট্টি দাও, দিলেই কমে যাবে। মিতুল মা, তুই আমাদের ক্ষমা করে দে। তুই আসলে অনেক মহান, তোর সাথে আমরা যা করেছি তা সত্যি ক্ষমার অযোগ্য। দিদি তুমি না ক্ষমা করলে উপরওয়ালা আমাদের ক্ষমা করবেন না। তোমার জন্য আমি বেঁচে গেছি। সেদিন তুই রফিক চাচাকে ডেকে না নিয়ে আসলে আমি হয়তো তোদের মাঝেই থাকতাম না। তোমরা এভাবে বলো না, এভাবে বললে আমার খারাপ লাগবে। আমার ব্যবসাটা খুব ভালো চলছে, এখন থেকে আমি এই সংসারের দায়িত্ব নিব। সুমি তুই আর মা রতন স্যারের কাছে ক্ষমা চাইবি, তোরা রতন স্যারের সাথে অনেক অন্যায় করেছিস। তোকে আর বলা লাগবে না রে মা, আমি রতন মাস্টারের হাত ধরে ক্ষমা চেয়ে নেব। এইভাবে সুখে দুঃখে আমরা সবাই যেন জীবন কাটাতে পারি। একদম বাবা। Martin, Martin, Team.